দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিশ্বাস, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা। পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও অতিরিক্ত হাত বদলকে দায়ী করছে বিপণন অধিদপ্তর। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৩০০-র পরিবর্তে হবে ২০০ নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেয়া যাবে কিস্তিতে। শিক্ষার্থী বান্ধব হবে দাবি কর্তৃপক্ষের। তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। প্রায় ২ বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ইসকন ইস্যুতে পরিকল্পিতভাবে বিভাজন তৈরির পায়তারা চলছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা করছে পতিত স্বৈরাচারীরা। এদিকে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায়ের পর এবার সবাইকে নিয়ে দেশ গড়ার পালা। এবার আলোচনায় ইসকন ইস্যু। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসছে নানা শঙ্কার কথা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোসরদের নিয়ে এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ইসকন ইস্যুতে বিভাজন তৈরি করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সবাইকে সতর্ক থেকে ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার চেষ্টা প্রতিহতের তাগিদ দেন মির্জা ফখরুল। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এদিকে নোয়াবের মত বিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, নৈরাজ্য সৃষ্টি করে হঠকারী কর্মকাণ্ড করলে দেশ আবারও সংকটে পড়বে। পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এদিন বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কোনো সংগঠন নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হচ্ছে। বলা হয়েছে যে বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে দুই উপদেষ্টা ব্রিফিংয়ে এলে স্বাভাবিকভাবে ওঠে ইসকন প্রসঙ্গ। সব স্টেকহোল্ডারদের সাথে বসার জন্য এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলম জানান সরকারের অবস্থান সম্পর্কে। এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছে। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না।
চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন রিজওয়ানা হাসান। বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া দুই সমন্বয়কের গাড়ি বহরে ট্রাকের ধাক্কার বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হওয়া সিদ্ধান্তগুলো ব্রিফিংয়ে তুলে ধরেন দুই উপদেষ্টা। জানান, সরওয়ার্দী উদ্যান এলাকাতে রেখেই সংস্কার হবে শাহবাগ থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়া যায় 2 সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা জানাবো। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশ বিরোধী কার্যক্রমে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে দেশের সকল ছাত্র সংগঠন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান ছাত্রনেতারা। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সব ছাত্র সংগঠন নিয়ে এক মতবিনিময় সভা করে শিবির। সেখানে অংশ নেয় 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। সভায় ছাত্র সংগঠনগুলোর ঐক্য ধরে রাখার ব্যাপারে শিবিরের আহ্বানে একমত হন সবাই। ছাত্রনেতারা বলেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে ছাত্রলীগ তাদের দোসরদের দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে ছাত্রদের মধ্যে বিভেদ ছড়াতে অপচেষ্টা করছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে সহাবস্থানের আহ্বান জানান তারা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সব ভেদাভেদ ভুলে বিপ্লবের চেতনাকে ধারণ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল ছাত্র সংগঠন এক হয়ে কাজ করবে। এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক, এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই। যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। অবশেষে সহজ রাস্তায় হাঁটল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোতে সহায়তার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়েছেন তারা। এতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই 6 ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আহসান এইচ মনসুরের প্রত্যাশা, টাকা ছাপানো হলেও মূল্যস্ফীতি বাড়বে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর। তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি। টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দিলেন। রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান, যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বাড়বে না মূল্যস্ফীতি। এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব।
আমাদের বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি সেটাই রাখবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-এরও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ প্রায় ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে, কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস, এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছরে আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয় সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নম্বরে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপর গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 250 শয্যায় উন্নীত করার 2 বছরেও জনবল সংকট কাটেনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এমনকি আইসিইউ স্থাপনের 22 মাসেও তা চালু হয়নি। জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা। এদিকে হাসপাতাল কেন্দ্রিক দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রতিদিনের। আবু সাঈদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা কর্মরতদের। তীব্র জনবল সংকটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। সিনিয়র কনসালটেন্টের 10টি পদে কর্মরত মাত্র একজন। তত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়ক পদও খালি। সিনিয়র কনসালটেন্ট নেই মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি ও নাক কান গলা সহ গুরুত্বপূর্ণ বিভাগে। আবার 12টি জুনিয়র কনসালটেন্টের পদের অর্ধেকই খালি। এর সঙ্গে যোগ হয়েছে নতুন আরও সংকট। স্থাপনের পর চালু করা যায়নি নতুন আইসিইউ ইউনিট ও আধুনিক অপারেশন থিয়েটার। এছাড়া দালালদের দৌরাত্ম্যের অভিযোগ প্রতিদিনের। ভোগান্তির কোনো শেষ নাই, ডাক্তারের সংকট, মানুষ বেশি, পুরাই বিশৃঙ্খলা। পারেন এক একজনে মারামারি লেগে যাইতেছে। প্রতিটা রুমের মধ্যে যে আমরা লাইনে দাঁড়াবো ওই জায়গাটা নাই। টেকনিশিয়ান আছে, সেটা থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী, বিশাল একটা ঘাটতি আছে। হাসপাতালটিতে মোট 217টি পদের মধ্যে শূন্য 92টি। পাশাপাশি গত 1.5 বছর ধরে বেতন না পাওয়া আউটসোর্সিংয়ের 58 কর্মচারীও কাজে আসছেন ইচ্ছে মতো। পরিস্থিতি সামলাতে পারছেন না কর্তৃপক্ষ। চিকিৎসকদেরও সংকট আছে, অনেকগুলো পদে ডাক্তার নাই। জনবলটা হইলে এই এলাকার জনগণ ভালো চিকিৎসা পাবে এবং চিকিৎসায় গতিশীলতা আসবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় 2022 সালে। জেলার প্রধান এই হাসপাতালে প্রতিদিন গড়ে 1,500 মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন। কিন্তু এই গাদাগাদি ভিড় সহ নানাভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং অধিকাংশই প্রকৃত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। মুন্সিগঞ্জের 250 শয্যার জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মেয়র পলাতক থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইল পৌরসভার কার্যক্রম। প্রয়োজনীয় সেবা না পাওয়ায় বিপাকে পৌরবাসী। তবে মেয়র না থাকলেও সেবা প্রদানে কোনো সমস্যা নেই বলে দাবি দায়িত্বরত প্রশাসকের। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। চেয়ারম্যান সার্টিফিকেট সাইন করানোর জন্য আজকে 3 দিন তাকে পাচ্ছি না। এটা যদি ভোগান্তি না হয় তাহলে তার কিছু না। কার কাছে যাব, কোথায় যাব, এই ধরনের কিছুই বুঝতে পারতাছি না, কোনো সাহায্যই পাইতাছি না। দিনের পর দিন ঘুরেও মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা। কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এরপর মেয়রের সই লাগে এমন সব কাজ বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হানকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়, কিন্তু এতেও কাটেনি সংকট। এখনো সময় মতো মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ কোনো সেবাই। প্রায় 1 মাস ধরে ঘুরতেছি আমি, জন্ম নিবন্ধন এখন কাউন্সিলর না থাকাতে এত সমস্যা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ নাই, স্বাক্ষর দিতে পারে না। সাধারণ যারা টেবিল চেয়ারে আছে তারা শুধু নিয়ম মাফিক আছে। জনভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার কাউন্সিলররা বলছেন, মেয়র না থাকায় তারাও নিজেদের ওয়ার্ডের জনগণকে সেবা দিতে পারছেন না। এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু আমাদের এলাকার কাউকে চিনতে পারে না, এই জন্য তারা ওই শনাক্ত করতে পারতেছে না। এমনভাবে সেবা দিচ্ছি যে জনগণ পৌরসভা পর্যন্ত তাদের জরুরি কাজ ছাড়া আসতে হয় নাই। আমরা তো এই দায়িত্ব নিয়েই ছিলাম, আমরা মানুষের সেবা দিব এটা নিয়েই বসে থাকতাম দিনরাত 24 ঘন্টা। এ বিষয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তার দাবি সব সেবাই দেয়া হচ্ছে। ইন্টারভিউতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন লাগে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার, সব সেবাই তো আমাদের চলমান আছে, কোনো সেবাই বন্ধ নেই। আমাদের সেবা চলমান আছে, এখন আপাতত আমরা সাক্ষাৎকার দিতে পারছি না। ধন্যবাদ। টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। তাই প্রতিষ্ঠার 37 বছরও পরও পড়ে আছে অনেক প্লট। এমনকি বরাদ্দ দেওয়া প্লটগুলোর কোনোটাতে রয়েছে উৎপাদন বন্ধ, কোনোটা চলছে ধুকে ধুকে। তবে কর্তৃপক্ষের দাবি সমস্যা সমাধানে তৎপর রয়েছেন তারা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
ফাঁকা পড়ে আছে শিল্প প্লটগুলো। কোনো ইউনিটে কারখানা গড়ে তোলা হলেও বন্ধ রয়েছে উৎপাদন। ভাঙাচোরা রাস্তার দুই পাশ যেন পরিণত হয়েছে জঙ্গলে। কিশোরগঞ্জ B6 শিল্পনগরীর বর্তমান অবস্থা এমনই। অথচ দারিদ্র্যমুক্ত কিশোরগঞ্জের স্বপ্ন পূরণে ৩৭ বছর আগে গড়ে তোলা হয়েছে এই B6 শিল্পনগরী। শিল্পনগরীটির ১৫০টি প্লটের মধ্যে বর্তমানে চালু আছে ৯০টি, খালি পড়ে আছে ১০টি। বরাদ্দ দেওয়া প্লটের ২৫টি এখনও নির্মাণাধীন, আর নির্মাণ কাজ শুরুই হয়নি ১৩টির। সব মিলিয়ে ৬৫টি শিল্প ইউনিটের মধ্যে উৎপাদনে রয়েছে ৩৪টি। বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি, ঘাটতি থাকার কারণে অনেক সময় আমাদের শিপমেন্টের একটা পেস লেগে যায়। রাস্তাঘাট তেমন ডেভেলপমেন্ট না, পানির তেমন সুযোগ সুবিধা নাই। অনেক কোম্পানি গ্যাসের কারণে শুরু করতে এখনো পর্যন্ত পারে না, কিন্তু আমাদের আগে প্লট ছিল তাদের। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা সংকটে শিল্পনগরীতে কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন তারা। বিদ্যুতের ক্যাপাসিটি বাড়াইতে গেলে আমার এখানে ২০ লাখ টাকা ২৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এটা একটা সমস্যা। বা বিদ্যুৎ সময় মতো আমরা পাচ্ছি না, যেমন প্রতিদিন আমাদের বিদ্যুৎ থাকছে না ঠিকভাবে। গ্যাসের জন্য আমি যেটা বললাম, আমি বিগত ১২ বছর যেহেতু আমরা প্রোডাকশন বাড়াতে পারছি না। আমার ফ্যাক্টরিতে আমি লাকড়ি দিয়ে উৎপাদন কার্যক্রম চালাচ্ছি। আপনি দেখেছেন কিছু কিছু জায়গায় ধোয়ার জন্য সমস্যা হচ্ছে। এ অবস্থায় বন্ধ শিল্প ইউনিটগুলো চালুর পাশাপাশি নির্মাণ কাজ শুরু না করা শিল্প ইউনিটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন বিসিকের এই কর্মকর্তা। দীর্ঘদিন নির্মাণ কাজ না করার জন্য আমরা ৮টিকে বাতিল করার জন্য পরবর্তী LEC মিটিংয়ে তুলব। তবে গ্যাসের সংযোগ আছে, তবে কিছুটা চাপ কম থাকায় অনেক নতুন নতুন উদ্যোক্তারা তারা আগ্রহী হচ্ছে না। ১৯৮৭ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় প্রায় ২১ একর জমিতে প্রতিষ্ঠিত হয় B6 শিল্পনগরী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। পুনর্নির্মাণের ৪ বছরের মধ্যে আবারও বেহাল দশা গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কের। খানাখন্দ ও কার্পেটিং উঠে গিয়ে চলাচল অনুপযোগী রাস্তাগুলো। এমনকি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে নতুন বরাদ্দ আসলে সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2018, 2019 ও 2019-2020 অর্থবছরে গোপালগঞ্জ পৌর এলাকায় প্রায় সব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হয়। 4 বছরের মধ্যেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ সড়কগুলোতে প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পৌরবাসী। বৃষ্টি হলে পানি জমে আমাদের অনেক সমস্যা হয় চলাচলে। অনেক সময় মোটরসাইকেল পড়ে যায় বা রিক্সা থেকে অনেক প্যাসেঞ্জার পড়ে যেতে দেখে। রুগী টুগি আসা যাওয়ার সময় তাদের খুব বিভ্রান্তিকর সৃষ্টি হয়। রাস্তার বিরুদ্ধে কোনোভাবে চলা যায় না। কিছুদিন পরে রাস্তা ঠিক করে, কিছুদিন পরে সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমরা কি জিনিস বানাচ্ছি জিনিসটা? রাস্তার খারাপের কারণে মনে করেন এই বেয়ারিং ভেঙে যায়, চাকা টাল হয়ে যায়, অনেক সময় যাত্রী ফড়িয়েও যায় জাকির কারণে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পৌরসভার বাজেট দিয়ে সড়কগুলো মেরামত সম্ভব নয়। নতুন করে বরাদ্দ আসলেই কেবল সংস্কার সম্ভব। আমাদের যে তহবিল আছে সেটা খুবই সামান্য। এই তহবিল দিয়ে শহর এলাকার রাস্তাঘাটগুলোর উন্নয়ন বা মেরামত করা সম্ভব নয়। এখানে পর্যাপ্ত বরাদ্দ দরকার, তাহলে কেবলমাত্র সম্ভব পৌর এলাকার মধ্যে রাস্তাঘাটের যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান করা। 30.7 বর্গ কিলোমিটার আয়তনের গোপালগঞ্জ পৌরসভাতে প্রায় 120 কিলোমিটার পাকা ও 76 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। নরসিংদীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে CNG চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। এসব যানবাহনের বেশিরভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। যদিও কর্তৃপক্ষ বলছে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। নিয়মনীতি না মেনেই নরসিংদীর মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে CNG চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মূল কারণ বেপরোয়া গতির 3 চাকার যান। আইন অমান্য করে দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অবৈধ 3 হুইলার। এসব যানবাহনের চালকদের বেশিরভাগেরই নেই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্রও নেই। দূরপাল্লার গাড়ি চালকরা বলছেন অদক্ষ চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণেই বাড়ছে দুর্ঘটনা। সিএনজি অটোরিকশা এরা কোনো সতর্কই নেই। এগো কারণে আরো দুর্ঘটনা হইতেছে। আইনগতভাবে কিভাবে চলতে হয় এটা তারা জানে না। অ্যাক্সিডেন্ট হয় আপনার সিএনজির জন্য। সিএনজির জন্য মনে করেন বড় গাড়ি আমরা টানে আছি, ঠিক আছে, হঠাৎ করে বামেতে ডাইনে ঢুকায় দেয়। আমরা চাই হাই রোডে মনে করেন এই
সিএনজিগুলো না চলক, বুটবুটি সিএনজি রিক্সা এগুলো না চলক। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই। একথা জানা থাকলেও চালকরা বলছেন অন্য সড়কের তুলনায় যাত্রী বেশি পাওয়ায় মহাসড়কে নামেন তারা। আমাদের 3 চাকা নিষেধ, রুগী ছাড়া ভাই আমি আসি না ভাই। না, আমাদের তো ড্রাইভিং লাইসেন্স নাই। বিআইটি বর্তমানে নাম্বার দিতেছে না, যার কারণে আমরা লাইসেন্স করার সুযোগ সুবিধা পাইতেছি না। আমি চালাইতেছি। আর কর্তৃপক্ষ বলছে মহাসড়কে 3 হুইলার বন্ধ ও চালকদের সচেতন করতে নিয়মিত কাজ চলছে। আমরা মাইকেও প্রচার করি যে মহাসড়কে সিএনজি চালাবেন না। সিএনজি সমস্ত গাড়ির ব্যাপারে আমরা বলি যে কাগজপত্র আপ টু ডেট করেই রাস্তায় গাড়ি চালানোর জন্য। ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়েতে যে 3 হুইলার চলাচল করতেছে, কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। 2018 সাল পর্যন্ত বিআরটিএ নরসিংদীতে 4300টি সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন দিলেও বাস্তবে চলাচল করে অনেক বেশি। সময় সংবাদ, নরসিংদী। পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যস্ত ফরিদপুরের কৃষক। এখন চলছে ক্ষেত থেকে বীজ তুলে তা প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি হয়েছে বলে জানান কৃষক। তবে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লাঙল দিয়ে আড়াআড়ি লাইন কাটা হচ্ছে খেতে, এরপর সেখানে পেঁয়াজ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ফরিদপুরে চলছে পেঁয়াজ বীজ উৎপাদনের নানা কর্মযজ্ঞ। কেউ এরই মধ্যে জমিতে পেঁয়াজ রোপণ করেছেন, কেউ বা জমি তৈরি করছেন। খেতে কাজ করার জন্য শ্রমিক এসেছে অন্য জেলা থেকেও। তবে কৃষকদের দাবি, এবছর পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বীজ উৎপাদন খরচ বেশি পড়ছে। পেঁয়াজের দানার ওই যে সব কেউ নাঙ্গল দিতেছি, কেউ বীজ লাগাইতেছি। পেঁয়াজের সিজন হলে এখানেই আসি, বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করতে আসি। আমরা একটানা 3 মাসে এখানে কাজ করব, পেঁয়াজের কাজ শেষ করে তারপর আমরা বাড়ি চলে যাব 30-40 জন। এই পেঁয়াজের বীজটা যেমন ঝুঁকিপূর্ণ তেমন ব্যয়বহুল তেমন দাম। আমরা যদি এই ঝুঁকি মোকাবেলা করে আমরা যদি এই বীজটা হারভেস্ট করতে পারি 30-35 টন আমি আশা করি। কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সাহায্য করা হচ্ছে। সুষম সার ডোজটা আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সার্বিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনে যে সমস্ত পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এগুলা দমনের জন্য সময়ে সময়ে কী ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 1820 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 946 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। দেশের ঘরোয়া ফুটবলের খবর। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিনে ভিন্ন ম্যাচে মাঠে নামবে 2 জায়ান্ট মোহামেডান ও বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো বাফুফের ভেন্যু তালিকায় যুক্ত হওয়া গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। সাদা কালোদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নবাগত ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। একই সময় হোম ভেন্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয়ায় বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল তার বোর্ড। এই সময় সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল, টি-20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড। যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। ক্রিকেটে 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেন। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়।
দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। এখন তো মিটিং এর মাঝখানে কথা বলতে পারছি না যে। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাথুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্ষণস্থায়ী হেমন্তের এখন প্রায় বিদায় বেলা। আর কদিন বাদেই উদাসী সন্ন্যাসীর বেশে হাজির হবে শীত। কুয়াশার পর্দা দোলাতে দোলাতে শিশিরে মুখ ভিজিয়ে প্রকৃতিও প্রস্তুত তার এই পরিবর্তনের খেলায়। শুধু মানুষ নয়, শীতের আগমনী বার্তায় বদলেছে জীবনাচার, প্রাণীকুলেও ছোঁয়া লেগেছে তার। আবহাওয়াবিদদের মতে শীত এবার হাজির হবে আগে ভাগে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। তখনও ভাঙেনি ঘুম এই প্রান্তরে। রাতভর শিশিরে ঝরে পড়া শেষে দিগন্তের বুকে আড়মোড়া ভেঙে উকি দিচ্ছে যে নতুন ভোর, তার জন্য কত দীর্ঘ অপেক্ষা। নতুন এমন এক ভোরে কুয়াশার বুক চিরে জীবিকার ডাক। ধরণীর বুকে ঋতুর এই পালা বদলে উদার প্রকৃতি এ সময় যা কিছু দেয় তার কেন্দ্রে মানুষ আর তার জীবিকার নিবিড় যোগ, জাগে নতুন প্রত্যাশা। সোনালী ধানের স্বর্ণাভ রং কৃষকের প্রাণে এনেছে নতুন উদ্যম। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন তার আশার আলো। প্রকৃতি আর মানুষের এমন অপূর্ব মিলন পর্ব শেষে শিশিরের মুক্তদানা ভেদ করে রোদের আভা এখন মাটির আঁচল। আসছে শীতের দিন, মৃদু রোদ গায়ে মেখে এবার শব্দে শব্দে গাঁথা হবে নতুন অনুভূতির মালা। আল্লাহর সময় যাইয়া রাত পনে উত্তীর্ণের রস দেয় মুড়িটা খাইয়া স হয়ে গেছি। এখন তো শীত নেই, ওই একটুই পরে তাই তো আমরা অস্থির হয়ে যাই। আর আগেকার শীত দুবা গাছের ভিতরে স্বল্প হয়ে গেছে। ঋতুর পালা বদলের চরিত্র এখন কিছুটা বদলেছে বটে। জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি স্পষ্টত কুয়াশাবৃত প্রকৃতির রূপেও এনেছে পরিবর্তন। তবে গ্রামীণ এই যাপনে তা কোনো বাদ সাধেনি। শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, আমরা মাটির মানুষ, মাটিতে আমরা কাজ করি। চাল করি, আলো পিঠা করি, জামা পিঠের লাইসি উৎসব করে খাওয়া যায়। ইট কাঠের নগরীতে আসন্ন শীত বুড়ির গল্প জমে চায়ের কাপে। ব্যস্ত শহরে শীত আসে নীরবে, কেবল স্মৃতির পাতায়। রিক্ততার সুরি যেন ধুলো ধুলো এই শহরের একরত্তি শীতের কাব্য। ভোর রাত্রে হইলে আব্বা নামাজ পড়ে বলতে যে পড়তে বসো, তখন ল্যাপের ভিতর থেকে বাইরে হতে ইচ্ছে করতো না, এত শীত। গ্রামে গেলে নানিরা মামিরা যে পিঠা বানায় উদযাপন হইতো শীত, সেটা আর এখানে পাওয়া যায় না। রাস্তার ধারে কোনো পিঠার দোকানে আমাদের শীত উদযাপন হয়। মানুষের শরীর ও মন যদিও বলে দিচ্ছে শীত আসছে, আবহাওয়াবিদরাও জানালেন এবার শীতের দেখা মিলবে বেশ আগে ভাগেই। আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী জানুয়ারি মাসে হয়তো কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। শুষ্কতা ও রুক্ষতার প্রতিমূর্তি ধরে শীতের আগমন ঘটলেও অধিকাংশ বাঙালির পছন্দের ঋতু শীত। পদে পদে শীতাতুর জড়তা জড়িয়ে থাকলেও শীত বাঙালির উৎসবের। তাই তো নিরানন্দের আবরণ সরিয়ে শীত কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের। উম্মে হানি, সময় সংবাদ, মানিকগঞ্জ।
সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিশ্বাস, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা। পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও অতিরিক্ত হাত বদলকে দায়ী করছে বিপণন অধিদপ্তর। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। ৩০০-র পরিবর্তে হবে ২০০ নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেওয়া যাবে কিস্তিতে, শিক্ষার্থী বান্ধব হবে দাবি কর্তৃপক্ষের। এবং তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। প্রায় ২ বছরও চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।